Sponsored by Nature Pure, Rice Bran Oil and Mustard Oil. 100% natural, 100% healthy. অন্য মমতা, আনটোল্ড স্টোরি অফ মমতা। 12 এপিসোডের বক্তা বিশিষ্ট গীতিকার, সুরকার ও সঙ্গীত শিল্পী কবির সুমন। लोगों को लेके हम कम करेंगे और लोगों को लेके हम कम करेंगे तो भी कामयाबी हम लोग सब हो सकता है। আমি মমতাপন্থী লোক ছিলাম না, আমি বরং র্যাডিক্যাল লাইনের লোক। সোজা কথা, মানে কংগ্রেস ঘরানা আমার ধাতে পোষায় না, তেমনি বিজেপি আরএসএস পোষাই না, সিপিএম তো পোষাই না। মানে আমি প্রাতিষ্ঠানিক পলিটিক্সের সঙ্গে ছিলাম। আমি কি ছিলাম তখন? আমি সাংবাদিক, এমনিতে সঙ্গীতকার আর সাংবাদিক। সেই সময় আমি চ্যানেলে মতামত নামে একটা অনুষ্ঠান করতাম, তার আগে লাইভ 10টায়। এবারে গল্পটা কীরকম, মমতা এই অনুষ্ঠানটা সপ্তাহে 4 দিন না 5 দিন হতো, একটা আধ ঘন্টা। আমি এই যাবো, স্টুডিওতে শুরু হবে, এই তার আগে দেখছি আমাদের মনিটরে একটা সাংবাদিক বৈঠক হচ্ছে। সেই সাংবাদিক বৈঠকটাতে কথা বলছেন কে? বিমান বসু মশাই। আচ্ছা, বিমান বসুর সঙ্গে কিন্তু আমার কোনো রকম শত্রুতা ছিল না, আগেও ছিল না, এখনও নেই। আমি সাংবাদিক বৈঠকটা দেখছি, তা আমি দেখছি মমতা তখন সবে মার খেয়েছেন, সিঙ্গুরে পুলিশ মেরেছে। সেই একটা কোন দপ্তরে যেতে গিয়ে ওরা দল বেঁধে গিয়েছেন। এবারে বিমান বসু মশাই, উনি কিন্তু বামফ্রন্টের চেয়ারম্যান, উনি বলছেন সমানে, ওরা তো বুকেই বা লাগে কেন? এটা 3 বার বললেন। ওর এত বুকেই বা লাগে কেন? যেভাবে হাত তুলে উনি বললেন, বিমান বসু আশা করে আমায় ক্ষমা করবেন, কিন্তু আমি এটা ভুলিনি, আমি বানিয়ে কিচ্ছু বলছি না, ওটা আমার স্বভাব না। এটা দেখে 1 সেকেন্ডের মধ্যে আমার মনে হলো আমি ওইখানে যাব অনশন মঞ্চে। এবারে আমার এক বন্ধু ডক্টর অমিত চক্রবর্তী, আমি সঙ্গে সঙ্গে ওইখান থেকে ফোন করলাম, অমিত, আমি কালকে মমতার মঞ্চে যেতে চাই সলিডারিটিতে, আমি কি এখন কাজটা ছেড়ে দেবো এই মুহূর্তে? না 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 না, আপনি ছাড়বেন না, আপনি যান, আপনাকে আমরা কভার করবো। পরের দিন গেলাম। আমি না জীবনে ভাবিনি, আমার কষ্ট কল্পনা তো, যে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমি কথা বলছি, যেমন শ্রী জ্যোতি বসুর সঙ্গে কথা বলছি, আমি ভাবতে পারিনি। দেখছি যেমন শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে কথা বলছি, এটা আমার ভাবনাতেই নেই। দেখছি কেউ একজন হয়তো ওদের বলেছিলেন যে আমি আসতে পারি। তা এই দেখলাম মমতা তখন অনশন করছেন, শুয়ে আছেন, এবং ভীষণ বাজে লাগলো। তার কারণ আমার মাথায় কাজ করছে শ্রীযুক্ত বিমান বসুর এই চমৎকার উক্তিটি। এই গেলাম, এই মমতা তার ধর্মট করে উঠে, তারপরে আর কিছুই না। তা আমি বললাম যে আপনার শরীর কেমন? তুমি বললাম আমি ঠিকঠাক আছি। এখন দেখুন, আপনাকে তো দরকার, আপনি এইভাবে এটা যাই না, আপনি করছেন, কিন্তু আমি আপনার সঙ্গে এই একটি ব্যাপারে একমত নই, আপনাকে উঠে দাঁড়াতে হবে, আন্দোলনে আসতে হবে। তো উনি কিন্তু বলছেন না না না, ঠিক আছে, আপনি ব্যস্ত হবেন না ইত্যাদি। আর মুকুল ছিল, এই মুকুল কি যেন কবিতাকে কি একটা দাও। আমার সবচেয়ে ভালো লাগলো উনি আমায় কবির দা বললেন। আমার যারা কবির বলে আমার খুব ভাল লাগে তাদের। হ্যাঁ, সুমন নামে এত রকম লোক হয়ে গেছে। আমার যখন নামটা বাবা মা রেখেছিলেন তখন সুমন নামে 1-2 ছিল, এখন প্রায় যেদিকে সুমন বলে ডাকলে 43,000 লোক ছাড়া দিচ্ছে। এই আমার মমতার সঙ্গে আলাপ হলো, এবং ওকে অপছন্দ হবার কোনো কারণ আমি দেখলাম না। উনি আশ্চর্য বিনয়ের সঙ্গে এবং একটা অদ্ভুত সহৃদয়তা, যেটা খুব কম দেখা যায়, কিন্তু এটা কিন্তু বানিয়ে করছিলেন না। এটুকু তো বুঝতে পারি রে বাবা, আমি অনেক দিনের সাংবাদিক, 3টে মহাদেশে সাংবাদিকতা করেছি। কেমন আমার 13-14 বছর কেটেছি ইউরোপে, আমেরিকায় সাংবাদিকতা করে, আমি তো কালকের খোকা নই। কাজে অনেককে দেখেছি, আমি বুঝতে পারছিলাম যে উনি একটু পাজলড হয়ে আছেন, যে এ বাবা এই তো সেই তোমাকে চাই এর লোকটা। আর সেই সময় তো একবারে বামফ্রন্ট বিরোধী একটা হাওয়া, এবং আমি কিন্তু বামফ্রন্ট বিরোধিতাতেই ছিলাম, কিন্তু সাংবাদিক হিসেবে সেটা প্রকাশ্যে জোরে সোরে তো দেখানো যায় না, কিন্তু আমরা বেশ ভালোই দেখাচ্ছিলাম। মানে সত্যি বলতে কি, প্রায় আন্দোলনের একটা মানে মুখ হয়ে উঠছিল। এতকাল কি ভেবেছিলাম, মার্কসিস্ট ভেবেছিলাম, আমি তো গান্ধীবাদী না সেই অর্থে, সত্যি কথা বলতে মার্ক্সবাদী ভাবতাম। কিন্তু সিপিআইএমের সঙ্গে আমার প্রকাশ্য বিরোধ ছিল না, কিন্তু সখ্যও ছিল না। এই আমাদের একটা বন্ধুতা শুরু হলো, কিন্তু এই বন্ধুতাটা কোনো পলিটিক্যাল বন্ধুতার চেয়ে বেশি, ওর মধ্যে আমি যেটা দেখতাম সেটা হচ্ছে একটা আমার জন্য একটা মমত্ববোধ কাজ করছে, একটা সম্মান, প্রথম কথা শ্রদ্ধা। উনি
সম্মান দিয়ে কথা বলছেন, যেটা খুব কম লোক দেয়। উনি কিন্তু খুব বড় মাপের একটা লোক, মানে বাংলা মানে তখন থেকেই কিন্তু মমতা। গায়ের জোরে সিপিএম, যখন সেই সময়টা এলো জনগণ দেখিয়ে দিলেন সিপিএমকে খেলটা। হ্যাঁ, কিন্তু মমতা কিন্তু বাংলার মুখ, এ বিষয়ে কোনো সন্দেহই নেই। সেই মানুষটি আমি গেলে আগে হয়তো আমার হাতে একটা ব্যাগ রয়েছে, এই আমায় দাও, এই কবিতা আমাকে দাও, এই উনি কিন্তু শুয়ে আছেন এবং উনি দুর্বল হচ্ছেন ক্রমশ। এরকম একটা দিন এসছে যখন আমি দেখছি, আমি ওকে নেত্রী হিসেবে দেখছি না, যদিও উনি নেত্রী, কিন্তু আমি দেখছি ওকে, আমার কোনোদিন কোনো বোন ছিল না। যে কথায় কথায় ভাই বোন ভাই বোন আমি সব পছন্দ করি না। ইমিডিয়েটলি আমি, এটা আমার বোন। আমি কিন্তু মমতাকে যে ভালোবাসতে শুরু করলাম সেটা অন্য নেতৃত্বের কারণে না, অদ্ভুত একটা মানবতাবোধ। এবারে শুনুন, আশ্চর্যভাবে একটা অদ্ভুত দুঃখের একটা পরিমণ্ডল যেন তৈরি হয়ে গেছে। পুলিশরা পর্যন্ত, তত বামফ্রন্ট এমন, পুলিশরা শান্ত হয়ে গান শুনছিলেন, সবাই শান্ত নীরব। সন্ধ্যেটা নামছে কলকাতায়, আর আমার ভয়ঙ্কর খারাপ লাগছে যে কি হবে রে বাবা, এই মেয়েটা না থাকলে তো আমার মুশকিলের। কি করা যায়, একে কী করে আমি ওখান থেকে তুলবো, কী করে তুলবো ওখান থেকে? অত তো আমি পরিচয় নেই যে বলবো তুমি ওঠো, হাত ধরে একটা ধরে ঝাঁটকা দিতে পারতাম, কিন্তু এটা তো হবে না। এরপর মমতা ভাঙলেন এবং প্রথম খবরটা দিলেন, এটা কেউ কেউ এত দুঃখ পাবেন শুনলে, প্রথম যে দু একজনকে খবরটা দিয়েছেন তার মধ্যে আমি একজন, যে তুমি এটা অ্যানাউন্স করতে পারো। ওই যে আন্দোলন কিন্তু অনেকের আন্দোলন, ওখানে মমতা কোনোদিনই, আমি এই আন্দোলনের নেতা, আমি কোনোদিন মমতার মুখে এটা শুনিনি, এমনকি কেউ দলেরও কেউ বলতেন না। আচ্ছা, আমি দেখেছি তৃণমূল কংগ্রেসের মধ্যে, আমি কিন্তু তৃণমূলাইট নই, কিন্তু একটা অদ্ভুত সম্মানবোধ ওদের সম্পর্কে আছে। অদ্ভুতভাবে ওরা কিন্তু অনেক বেশি গণতন্ত্রী। আমি আমার সতীর্থ মার্ক্সবাদী লেনিনবাদী এদের চেয়ে গণতান্ত্রিকতা কিন্তু আমি দেখেছি ওদের মধ্যে কী করে জানি আরও বেশি। এটার বড় প্রমাণ, একাধিকবার মমতার সঙ্গে আমার নানান ব্যাপারে মতবিরোধ হয়েছে, একটিও তৃণমূলের লোক আমায় তার জন্য শাসায়নি বা ভয় দেখায়নি। আমার এই পাড়ায় কিন্তু যথেষ্ট তৃণমূল ছিলেন, আমি এখানকার এমপি এই অঞ্চলের, কেউ কোনোদিন কথা বলেনি। এটা যে কত ম্যাচিউরিটির লক্ষণ, হ্যাঁ, সেটা যারা রাজনীতি করেন তারা জানেন। সোনাচূড়া নিয়ে নিয়েছে সিপিএম, আর আমরা লড়ছি আবার পুনর্দখল। আচ্ছা, এখানে আমাদের কতগুলো সেন্টার ছিল, সেটা হচ্ছে আমি তার একটা খবর যে আসছে, কাদের কাদের কাছে খবর যাবে, কারণ আমাদের তো কোনো আলাদা সাংবাদিক নেই। তা আমাদেরই লোকেরা, ধরুন তারা হয়তো কেউ নকশালপন্থী, কেউ এসইউসিআই, কেউ হয়তো আবার কংগ্রেস, কেউ তৃণমূল বরং অনেক কম, তারা খবর দিচ্ছেন, হয়তো আমায় দিলেন। হ্যাঁ, যে একজন খবর দিলেন, সালাম আলাইকুম কবিতা, ভালো, আলাইকুম সালাম দাদা, এই খবরটা, মানে ওদেরই এটা হচ্ছে আমি মমতা দেবীর কাছে খবরটা পৌঁছে দেবো। ওরা কিন্তু ডাইরেক্টলি ওকে চেনেন না। মনে রাখতে হবে, এটা একটা বহুমুখী অসামান্য গণ আন্দোলন। এখানে কোনো একজন নেতা না, এখানে নানান নেতা, তবে সকলেই তখন ভালো মতন জানেন যে আমি সোজাসুজিভাবে মমতার পাশে রয়েছি। সন্তোষ তার দলের একজন অসামান্য একজন লড়াকু নেতা, অসামান্য সুমিত ফোন করে বলছে, গুরু কমরেড একটুখানি, আমাকে সবাই কমরেড বলছে, কমরেড একটু খবরটা পৌঁছে দাও যে একটা তৃণমূলের ফ্ল্যাগ মার্চ দরকার, বড্ড বাড়াবাড়ি করছে সিপিএম, এই খবরটাই পৌঁছে দিলাম। তো এইরকমভাবেই একদিন খবর এলো সোনাচূড়া আমাদের দখলে। তা আনন্দের নাচতে ইচ্ছে করছে, অনেকে কিন্তু হতাহত, আমাদের দলেরই বেশি, বুঝতেই পারছেন, আমাদের তো পুলিশ নেই, ওদের পুলিশ, ওরা ধরে মারছে। এবং ওদের হারমাদ, এই হারমাদ কথাটা এলো যে হারমাদরা পুলিশের পোশাক পরে সাধারণ মানুষকে মারছিল। আমি মমতাকে ফোন করলাম, মমতা শান্ত হইল, মমতা জয় বাংলা, জয় বাংলা, মমতা সোনাচূড়া আমাদের, চুপ, কোনো কথা নেই। এই মমতা, হ্যাঁ শুনছি, বলো। মমতা সোনাচূড়া আমাদের ছেলেরা দখল করেছেন আবার। মানে কি মমতা, তুমি শুনতে পাচ্ছ না? পাচ্ছি। শান্ত, কোনো রোষ নেই গলায়, শান্ত। এই মমতাকে কিন্তু আগে দেখিনি। তারপরে আমি বললাম যে তুমি বুঝতে পারছো না, সোনাচূড়া আমাদের ছেলেরা আবার আমাদের কমরেডরা নিয়ে নিয়েছে। এইবারে শান্তভাবে বললেন, কবিতা তোমার ভালো লাগছে না, আনন্দ হচ্ছে না? নিশ্চয়ই নিশ্চয়ই, কীভাবে মেরেছে আমাদের, তারপর আমাদের ছেলেরা নিল। কবিতা আমার কিন্তু ওই রকম আনন্দটা হচ্ছে না।
কেন এইবারে এই হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আর একটা রূপ। আহা, বললেন কবিতা যারা চলে গেছে তারা তো আর ফিরবে না। এই মমতা কিন্তু খুব কম লোক চেনে। ওই সময় তো হইচই করার কথা, উনি বললেন শান্ত। আচ্ছা, এরকম হয়েছে, সারা রাত্রি জেগে আছি, মমতা জেগে আছেন, আমিও জেগে আছি। খবর আসছে, ওই অমুক জায়গা থেকে খবর এলো যে কমরেড একবার খবরটা দিয়ে দাও, এবারে আমাদের একটু অন্যরকম ওষুধ দরকার, মানে লোকজন দরকার। ওষুধ মানে কি বন্দুক হাতে যাবে না, আমাদের নেই তো, থাকলে ভালোই হতো, কিন্তু মানে ওখানে নাবা দরকার। ময়দানে তো আর আমি নেই, আমরা তো কলকাতায় বসে। আমি মমতাকে বললাম, মমতা শুনলেন, শোনো কবিতা, তোমার একটা কথা বলি, তুমি আমাদের মধ্যে বয়স্ক মানুষ, তোমার বয়স হয়েছে, তুমি আর রাত জাগছো না কাল থেকে। মানে বলছি তুমি রাত জাগছো না, আমার কথা শোনো, আমি তোমার বোন, আমি যা বলছি তোমায় শুনতে হবে, তুমি আমার দাদা। একটা দাদাকে একটা বোন বলছে, এটা এর মধ্যে কোনো পলিটিক্স নেই। এখন কী ব্যাপার, আমি তোমায় বলছি তুমি কাল থেকে রাত্রিরে ঘুমাবে, 7টা অবধি আমি জেগে থাকবো, সকাল 7টায় তুমি ঘুম থেকে উঠে অ্যালার্ম দিয়ে রাখবে, ঘুম থেকে উঠে আমায় ফোন করে জাগিয়ে দেবে, মানে আমায় বলে দেবে, আমার হাতে তখন এবারে তুমি কোঅর্ডিনেট করবে, আমি আর করব না। আচ্ছা, এই কোঅর্ডিনেশনটা কিন্তু নিতান্তই এটা লোকালাইজড আন্দোলনের ব্যাপারে, পশ্চিমবঙ্গের সে ব্যাপারে উনি তো সর্বময় করতেন নিশ্চয়ই, তা না, কিন্তু এই হচ্ছে মমতা। নন্দীগ্রাম যাচ্ছি, কোনোদিন দেখিনি তো তাই বলছি, আমি তো এটা দেখিনি। এবারে আমি সাধারণত মমতার এই ছোট্ট গাড়িতে বসতাম এবং মমতার ঠিক পেছনেই, আর আমার পাশে হয়তো দোলা বসতেন, তাও কখনো কখনো সমীর পুতদণ্ডর স্ত্রী বসতেন, অনুরাধাদি, এরা পেছনে অনেক সময় আমাদের শোভন চট্টোপাধ্যায়, জল শোভন, উনি বসতেন। একটা জায়গায় গেছি, গিয়ে দেখছি সব বন্ধ হয়ে গেল, সামনে থেকে লোকজন আসছেন। এই প্রথম আমি এটা দেখলাম যে এক পাশে আমাদের মুসলমান সহনাগরিকরা, বয়স্ক মানুষ, তাই এরকম দোয়া করছেন এবং বলছেন যে মা তুমি ছাড়া আমাদের আর কেউ নেই, এটা বলছেন। তার পাশে হিন্দু মহিলারা রয়েছেন, চওড়া সিঁদুর দেয়া, মাথায় ঘোমটা, একদম পাশাপাশি, তারা শাঁখ বাজাচ্ছেন, উলু দিচ্ছেন, তারা এসে হাত ধরছেন, দিদি তুমি ছাড়া আমাদের কেউ নেই। আমি না মহাত্মা গান্ধীকে দেখিনি, সুভাষচন্দ্র বোসকে দেখিনি, লেনিনকেও দেখিনি, কাউকেই দেখিনি, মমতাকে দেখে নিলাম, এবং সেই সঙ্গে দেশটাকে মানে কি পরিমাণ আস্থা। গাড়ি চলেছে, রাস্তায় ছোট্ট বাচ্চা বাবার কোলে থেকে নমস্কার। আচ্ছা, ওকে কিন্তু আমি দেখছি কেউ বলে দিচ্ছেন, দেখুন আমার কিন্তু একটা সাংবাদিক মন সমানে কাজ করছে, ইনফ্যাক্ট আমি কিছু কিছু শর্টসও নিয়েছিলাম, আমি কিন্তু সাংবাদিক হিসেবে দেখি তো কি হয়, আমার সাংবাদিক মনটা কাজ করছে, কিন্তু আমি কিন্তু ওখানে তৃণমূলের কেউ নই, আমি আন্দোলনেরও কেউ না, আমি তখন দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় বনাম পশ্চিমবঙ্গ, বা পশ্চিমবঙ্গ মুখোমুখি মমতা, কি হয়। যে ছোট্ট ছেলেটা 2 হাত তুলে নমস্কার করছে, ঠাকুর প্রণাম করার মতো করে নয়, নমো করছে না, নমস্কার করছে। আচ্ছা, একটি সদ্য বিবাহিত দম্পতি সাইকেলে করে যাচ্ছিলেন, মাটির পাশে তো ধান ক্ষেত, ওই আলের ওপর দিয়ে, মমতা গাড়ি দেখতে পেয়ে দুজনে তো নামলেনি, মেয়েটির আর সে ছেলেটির সদ্য মানে পাঞ্জাবি পেয়েছেন সিল্কের, তলায় একটা গোলাপি মতন গেঞ্জি, সেটা দেখা যাচ্ছে, গলায় মালা, মেয়েটি সেই কোথায় গেল ঘোমটা, এলো চুলে, 2 মানে সদ্য বিবাহিত ছেলে আর মেয়েটি ছুটছেন। হ্যাঁ, কি সুন্দর দৃশ্য বলুন তো, ওরা ছুটতে ছুটতে আসছেন। হ্যাঁ, এগুলোর আমি সব সাক্ষী। তা এই যে ঘটনাগুলো, এবং মহাশয়দের দিয়ে একটা কথা বলতেন যে মমতার বুকে মুখ রেখে কাঁদা যায়, এটা যে কি সত্যি কথা। আমি দেখেছি যে সর্বশান্ত হয়ে যাওয়া মেয়েরা কি অত্যাচার করেছিল সিপিএম, ভোলা উচিত না এটা জাতির। মনে রাখবেন, আমি কিন্তু নন্দীগ্রাম জেনোসাইডের পর মমতা আমাকে নিয়ে গিয়েছিলেন তমলুক হাসপাতালে, ওটা না আমার দেখা, পার্থ গিয়েছিলেন, আর ওদিক থেকে আমাদের সুব্রত মুখোপাধ্যায়, ওর গাড়িটা এসেছিল, গাড়িটা ভাঙা হয়েছিল, এবং যখন আমরা ঢুকছি তমলুক হাসপাতালে, অবিশ্বাস্য, তখন না মনে হয় কি পাল্টা কিছু একটা করি,
মানে গুলি চালিয়েছে, ওই গুলিগুলো প্রথমত করতে গেলে আমি না একটুখানি অস্ত্রের সঙ্গে পরিচিত, আমি সাংবাদিক, আমি নিকারাগুয়ায় গিয়েছিলাম, মনে রাখবেন আমি উপমহাদেশের একমাত্র সাংবাদিক যে নিকারাগুয়ার বিপ্লবটা অবলোকন করেছে। আমাকে নিয়ে যাওয়া হয়েছিল, আমার কিছু কানেকশন ছিল সেই সূত্রে। আমি নিকারাগুয়া সান্দিনিস্তা সরকারের আমন্ত্রণে আমি আমেরিকা থেকে, তখন আমি আমেরিকায় চাকরি করি, আমেরিকার চাকরিটা ছেড়ে মনে রাখবেন এটা কিন্তু আমার একটা গর্বের জায়গা, আমি দেখেছি। ফলে অস্ত্রের সঙ্গে আমার সামান্য পরিচয় আছে। M16 রাইফেল কেমন হয়, তেমনি অ্যাসল্ট রাইফেল ইদানিংকার কেমন হয়েছে যাই না, কিন্তু ইনসাস টাইপের রাইফেল কী রকম আমার একটা আইডিয়া আছে। 303 বুলেট যে বন্দুক থেকে বেরোয় সেই বন্দুকটা দেখতে কেমন, হ্যাঁ, পিস্তল কেমন, এখন আর সব জানি না, কিন্তু একটা আমি দেখলাম যে গুলি চালিয়েছে সেটা স্পেশাল একটা গুলি, মানে পুরো বুকটা ফাঁকা। আমার আবার রাগটা ফিরে আসছে, বুঝতে পেরেছেন, এটা আমার দেখা। আর মমতা এই কাঁদছেন আর সবাইকে সামলানোর চেষ্টা করছে, ওরই মধ্যে আমাদের সাংবাদিক বন্ধুরা ওরা ছবি তুলছেন, আর মমতা সেই ছবিটা আটকানোর চেষ্টা করছেন। আর আমি হাত জোর, ইতিমধ্যে ডাক্তারবাবুরা ওরা স্ক্যালপেল হাতে উঠে দাঁড়িয়ে বলছেন কবিতা এর বদলা নিতে হবে। তাঁরা বলছেন এমন মেরেছে, মানে আপনি ভাবতে পারবেন না, চোখের সামনে দেখছি একটি পুরুষ এই অবধি গর্ত, তার মধ্যে একটা গামছা না কি ঢুকিয়ে দিয়েছে, আর তার বুঝতেই পারছি তার স্ত্রী মাথা খুঁড়ছেন পাশে, আর মমতা তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। আর ডাক্তারকে বললাম কতক্ষণ, কি হবে, সরি দাদা, সরি উই কান্ট সেভ দেম, উই কান্ট। মানে এতজন খুন হচ্ছেন, ছোট ছোট বাচ্চারা, স্কুলের বাচ্চা, বুঝছেন, স্কুল ইউনিফর্ম পরা, এইখানে ইকবাল, আসিফ, এসব নামগুলো লেখা, গুলি করে মেরেছে সব। এদের কোনোদিন ক্ষমা করা উচিত না, এদের ক্ষমা করা উচিত না। আমার ঘৃণা হয় এরা যখন বলেন তৃণমূল অত্যাচার করছে। অত্যাচার কাকে বলে তার একটা সাক্ষী আমি, আমার চেয়েও বড় সাক্ষী মমতা বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, পার্থ, এরা আমরা সব দেখে নিয়েছি। এবং ওর মধ্যে কি করে মাথা ঠান্ডা করে, মানে ভাবতে পারবেন না। মানে আমি শেষকালে ভাবছি যে এবারে তো মেয়েটা না অসুস্থ হয়ে পড়ে, ওটা সম্ভব না, ওটা সামলানো। ইমোশনালি আপনি সামলাচ্ছেন ওই পর্যায়ে, এবং পায়ে পড়ছে তার মধ্যে লোকেরা সব এসে তার মধ্যে পুলিশ হচ্ছে, ইম্পসিবল সিচুয়েশন। আমার কাছে একটা খবর এলো, আমি বলছি না কোন সোর্সে, যে ওইখানে ওরা ওদের গুন্ডাদের মদ মাংস খাইয়ে হাজির রেখেছে, 2000 কিলার তৈরি, ওরা একটা টিম তৈরি করেছিল শুনেছি, ঝাড়খণ্ড, বিহার আর ওড়িশার ডাকাতদের দিয়ে একটা আর্মি তৈরি করেছিল। আমি বললাম মমতা তুমি যাচ্ছ না, মানে আমি তোমায় যেতে দেবো না, তুমি যাচ্ছ না, প্ল্যানটা হচ্ছে তোমায় খুন করবে। আচ্ছা, ইতিমধ্যে টেলিভিশন কেন্দ্র থেকে দিল্লি থেকে সব ছেলেমেয়েরা চলে এসে, অল্প বয়সীরাই তো এইসব ফ্রন্টে কাজ করে। মমতা বলল আমি যাবই কবিতা। এবারে আমি কি করব, আমি পায়ে ধরতে পারছি না। আমি শোনো মমতা, তুমি কি মনে করছো আমি এই আন্দোলনটাতে আছি শুধুমাত্র মানে বিপ্লব করবো বলে? আমি তোমার জন্য আছি, তোমার মতো একজন নেতাকে কোনোদিন আর বাংলা পাবে না, আমি তোমার জন্য আন্দোলনে আছি। আমি ধরে ওর কাঁধ দুটো ধরে কথা বলছি, আর ওর ড্রাইভার পাশে ঠক 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 করে কাঁপছে, আমার কী হচ্ছে। আচ্ছা, এবারে আমি তাও যাবো, তাই তো, তাই যাবে, ঠিক আছে আমিও যাব। আর মুকুল চলো তুমি যাবে। মুকুল বলে হ্যাঁ, কোনো কথা না। মমতা মাঝখানে, এক পাশে আমি, এক পাশে তুমি, তৈরি, তোমরা রাজি? এবারে গাড়িতে একটা মানে শ্মশানের স্তব্ধতা, কেউ কোনো কথা বলছে না। মমতা নাবো, চলো, তোমার যদি শহীদ হবার এতই ইচ্ছে হয়ে থাকে চলো নাবো। আমার কাছে মমতা সব, আর বাংলা আর মমতা, আমি তার বাইরে কিছু চিনি না। তখন সেই জায়গাটা আমার ভেতরে এসে গেছে, মমতা আর বাংলা, তার বাইরে চিনি না। আমি বললাম যে আমি দেখো, বাংলাকে যদি থাকতে হয়, স্বাধীন হতে হয়, এর হাত থেকে নিস্তার পেতে হয় বাম ফ্রন্টে, মেকি বাম ফ্রন্টের হাত থেকে, তাহলে তোমায় থাকতে হবে, তুমি শহীদ হলে চলবে না। তারপরে গাড়ি, ওর ড্রাইভারকে বললাম ভাই এইদিকে চলুন, তো ও কাবা হাতে, কারণ মমতার তো ডাইরেকশন হচ্ছে ওই দিকে, আমি বললাম না বাঁ দিকে যেতে হবে। এবারে মমতা বললে এবারে তোমার কি উদ্দেশ্য? আমার উদ্দেশ্য হলো ছেলে মেয়েদের তোমাকে ওই হোটেলটাতে ঢোকানো, ওই হোটেলে তোমরা ঢুকবে,
বলে তারপর তোমরা এলাম পার্থ আর আমি পার্থবাবু আপনার কি পয়সা টয়সা আছে? না। কলকাতায় আছে তো? বলে আমারও কলকাতায় হয়তো 1,000 টাকা আছে, আগে কলকাতায় যাই, হ্যাঁ, আর ওরা এখানে থাক, কালকে আমরা এসে না হয় পয়সা দিয়ে দেবো। এইভাবে মানে আমরা গেলাম। আমাদের কোনো টেলিভিশন চ্যানেল ছিল না, আর ওদের হাতে বড় বড় চ্যানেল, তা আমাদের তো কেউ নেই। তখন 2জন সাংবাদিক, তারা খুবই অন্য ধরনের সাংবাদিক, তারা আমায় ধরলেন যে আমরা তো প্রতি শনিবার একটা মিটিং করতাম, ওটা হচ্ছে মানে বামফ্রন্টের অপশাসন বিরোধী আন্দোলনমুখী গণ আন্দোলনের পক্ষে একটা মিটিং, ওই আপনার মেট্রো চ্যানেলে, বুঝতে পেরেছেন? আর ওইটা পুরো কিন্তু আমাদের কাভার দিতেন আমাদের মদন মিত্র। আচ্ছা, আমি এইভাবে কিন্তু ওদের সঙ্গে ক্রমশ পরিচিত হচ্ছি। তা যাই হোক, সেখানে আমরা গান করতাম, কবিতা বলতাম, বক্তৃতা করতাম। তা এইভাবে ওইখানে আমরা যেতাম। আর এই আমরা এবারে চ্যানেল দরকার, কি করব। মমতাকে বললাম, তাহলে কোথায় চ্যানেল পাবো? আচ্ছা, পার্থকে ধরা হলো। পার্থ আমাদের মধ্যে হিসেব নিকেশটা ভালো বোঝেন। একজন বললেন হিসেব টিসেব করে 50 কোটি টাকা লাগবে। মমতাকে বলা হলো, তাহলে কোথায় পাবো আমি টাকা? তাই তো, কোথায়? তাহলে কি হবে? মার খাই বসে বসে। একদিন এই বাড়িতে সন্ধ্যের মুখে শোভন চট্টোপাধ্যায় এলেন, যে বোন তলব করেছে। কোথায়? বাড়িতে। তা আমায় নিয়ে গেলেন, গিয়ে দেখি একটু থমথমে হাওয়া, তা অনেকেই বাইরে দাঁড়িয়ে। কেন, কি? না তোমায় ভেতরে যেতে হবে। তাই ভেতরে গেলাম। হ্যাঁ, মমতা কোথায়? বলো, মমতা ওর ঘরে আছে। এই প্রথম আমি মমতার ব্যক্তিগত ঘরে ঢুকলাম। দেখছি একটা কুলুঙ্গিতে কিছু বিগ্রহ রয়েছেন অ্যাপারেন্টলি, মমতা তার সামনে দাঁড়িয়ে আছেন। আমি ঢুকেছি, বুঝতে পারেন, কবিতা তুমি বসো। তাই বসলাম। কবিতা একটা টিভি চ্যানেল চাই না? হ্যাঁ। এইবারে মমতা বলছে, তুমি শেষ মেনে নাও, তুমি বললেই আমি ন্যাশনাল টিভি ডাকবো, মিডিয়া ডাকবো, কাল সকালে তুমি 100 কোটি টাকা পাবে। আমি চুপ। কবিতা আমি অপেক্ষা করছি। আজ কবিতা ও কিন্তু ওইভাবেই দাঁড়িয়ে, মমতা ওই কুলিঙ্গুর দিকে মুখ করে আমার দিকে পেছন ফিরে দাঁড়িয়ে। এবং মমতা, কে? সিগারেট খেতে ইচ্ছে করছে। সিগারেট এখন হবে না, তাহলে কমসে কম চা হবে না, আগে তুমি আমায় বলো তারপর। মমতা, কি তুমি বলবে না? না। কেন? আমি বলতে পারছি না। পারলে না? না। কেন বলতে পারছো না? চাইছি না বলে। ও, আমি মমতা নিজেই বলে দিচ্ছি, মমতা আমি কবির সুমন তোমায় আজ্ঞা করছি, তুমি FDI মেনে নাও, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। যেই বলবে আমি মিডিয়া ডাকবো কাল সকালে। এটা আমার এখন মনে আছে, তুমি 80 কোটি না 120 কোটি টাকা কিরকম কি বললেন। চিন্তা কোনো ভয় নেই, আমারও উকিল চেনা আছে, ঠিকঠাক একদম কোম্পানি খোলা হবে, টিভি চ্যানেল খোলা হবে, তুমি হবে তার সর্বময় কর্তা। আমাদেরকে ফিরলেন, ফিরে একটু এগিয়ে এলেন। তা আমি মুখে দিয়ে তাকে হাসছি, উনি হাসছেন না। মুখে দিয়ে, তুমি পারলে না কবিতা? না। এই হচ্ছে কবি সুমন, এই হচ্ছে মমতা ব্যানার্জি, আমাদের কিছু হবে না, চলো। এই হচ্ছে কবি সুমন, এই হচ্ছে মমতা ব্যানার্জি, কবিতা আমাদের না কিছু হবে না, চলো বাইরে চলো। কাজে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়, এই তার মানে কি উনি একটা পারফেক্ট লোক? একেবারেই না। আমি শুধু এইটুকু বলতে চাই যে আমি ওর মধ্যে যে ধাতু দেখেছি, একমাত্র আমার নিজের মা ছাড়া কারোর মধ্যে দেখিনি। আমার মা এরম ছিলেন না, স্ট্রেট সোজা। এখন এর বেশি কিন্তু আমি কিছু বলছি না, শুধু এইটুকু বলতে গিয়েই আমার এত খারাপ লাগছে মেয়েটার জন্য, যে কি টাফ একটা সময়ের মধ্যে দিয়ে উনি সময় কাটান, এবং আমাদের জন্যই তো কাটান। যে রাস্তা দিয়ে আপনারা এলেন, মনে রাখবেন এই রাস্তাটা যদি CPM আমলে দেখতেন বুঝতেন কী ছিল। আজকের অতগুলো ব্রিজ হয়েছে, এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে। ওই ব্রিজগুলো ছিল না বলে ওই ওপারে, ওই বিধানপল্লী, ওই খালের ওপারে কিন্তু ফায়ার ব্রিগেড যেতে পারতো না, অ্যাম্বুলেন্স যেতে পারতো না। আন্দোলন চলছে, হঠাৎ দেখি মমতার মতো একটা গলা, কবিতা আমি, কিন্তু অন্য নম্বর। যে কে বলছেন? আমি বুঝতে পারছো না কে? না। আরে আমি, হ্যাঁ বলুন কে? আমি মমতা।
চট করে বললেন, এটা তো যে কেউ বলতে পারে। তুমি মমতা, আমি লিওনিড ব্রেজনেভ, ভ্লাদিমির ইলিচ লেনিন। হ্যাঁ, দয়া করে ফোনটা রেখে দিন। কবিতা সিরিয়াসলি, আমি মমতা। কি হলো কি, আমার ওই ফোন নম্বরটা দিয়ে হবে না, ওই জন্য এই নতুন নম্বরটা জোগাড় করে কিছুক্ষণের জন্য ফোন করতে পারছি। কেন কিছু মনে করবেন না, আমি বিশ্বাস করছি না। কি করলে করবে, ডেসপারেট। এলাম যে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমি কবির সুমন এটি বিশেষ নামে ওকে ডাকি, নামটা বলুন। ঠিক 1 সেকেন্ডও লাগলো না, GR8 মানে গ্রেট ফ্রেন্ড বলতাম। আমি ওকে ফোন করলে গ্রেট ফ্রেন্ড কেমন আছো, উনিও গ্রেট ফ্রেন্ড কেমন আছো, উনি 1-2 সেকেন্ডের মধ্যে GR8 গ্রেট, এটা না মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে মমতা বন্দ্যোপাধ্যায় তফাৎ দেখছি, ওই GR8-এর সঙ্গে আমি আর আগের মতো কথা বলতে পারি না। অনেক সময় মনে হয় যে জিজ্ঞেস করি কেমন আছো, শরীরের দিকে খেয়াল রাখছো তো, এই কথাটা, বা তোমায় ক্লান্ত দেখাচ্ছে কিন্তু সেদিন দেখলাম, কিন্তু ওটা আর বলতে পারি না। কেন, উনি তো আমাদের নেত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, ওর তো এত সময় নেই। আর উনি, ওনার কি পরিবর্তন, মানে ওনার কথাবার্তায় পারপাস ছাড়া বাঁচিনি কোনোদিন। এখন বেঁচেছি বাংলা খেয়ালের জন্য, বাংলা ভাষায় খেয়াল। আর যদি মমতা বন্দ্যোপাধ্যায় না থাকতেন, এই স্বীকৃতিটা পাওয়া যেত না। আগে আমরা অনেক সময় কোনো রাত বিরেতে দুই বন্ধুতে মানে গল্প করতাম কি, এটা অনেক সময় মমতা এরকমও বলেছেন, কবিতা তোমার খুব মন খারাপ না, এরকম হয়েছে, হেরে যাচ্ছি, পারছি না, আমরা আমাদের হাতে বন্দুক নেই, আমাদের হাতে সৈন্য নেই, আমরা লড়বো কী করে, হেরে যাচ্ছি। সবসময় মমতা কিন্তু বলতেন, কবিতাটা কথা বলবো, তুমি না তোমার গানের সুরগুলো একটু বসে বসে গাও তো, দেখবে সাহস ফিরে আসবে। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, মনে রাখবেন, যখন আমায় পুরস্কার দেওয়া হলো, উনি বলেছিলেন আমি কবির সুমনের গানের সুরগুলো ভাবি। সবাই বলে কথা, উনি কিন্তু বলছেন আমি কবির সুমনের গানের সুরগুলো নিয়ে ভাবি, ওই সুরগুলোর জন্য। ছোটবেলায় মার সঙ্গে বাইরে গিয়েছি বাসে করে, বাথরুম যেতে গিয়ে মার সে কি বিপাক, তেমনি অন্যান্য মহিলাদের। আমাদের মহিলাদের বাথরুম ছিল না। আমরা পুরুষরা আমরা ভাবতেও পারি না যে একটা বিশেষ বয়স সীমার মধ্যে একটি মহিলার প্রতি মাসের কয়েকটা দিন কেমন কাটে, আমরা ভাবতেও পারি না আমরা পুরুষরা। এইখানে বাজার আছে, এই বাজারে মেয়েরা গ্রাম থেকে আসেন, সব জায়গাতেই গ্রাম থেকে আসেন, তাদের বাথরুমে যেতে হয় না, পুরুষরা তো যেখানে সেখানে দাঁড়িয়ে পড়েন। আমি বারে বারে এই জায়গাটা বলবো, আমি জানি কেউ এখন পর্যন্ত বলে না যে শুধুমাত্র মেয়েদের জন্য প্লাস কন্যাশ্রী বিভিন্ন জায়গায়। আমার একটি ছেলে, তিনি শিক্ষকতা করেন, বলছেন যে কবিতা জানেন, আমি নামখানায় একটা কলেজে পড়াই, শুধুমাত্র কন্যাশ্রীর জন্য পড়াতে পারছি। যে মেয়েরা এসছেন সব কন্যাশ্রীর জোরে তারা পড়তে আসছেন। আর কি চাই বলুন তো, আজকে আপনি হাসপাতালে যান বিনা পয়সায়, সব কোশ্চিনকালে হয়েছে, পৃথিবীর কটা দেশে আছে বিনা পয়সায় হাসপাতাল, কটা দেশে, কটা পাশ্চাত্যের উন্নত দেশে আছে, আজ পশ্চিমবঙ্গে আছে। গর্ব হয় না লোকের, মানুষের তো গর্ব হবার কথা যে আজকে স্বচ্ছন্দে আপনি একটা হাসপাতালে ঢুকছেন, আপনার একটা পয়সা খরচ হচ্ছে না মশাই। এটার পরেও লোকে প্রণাম জানায় না, আমি তো অবাক হয়ে। আপনার রাজনৈতিক বিরোধ থাকতেই পারে, আপনি একটু এর পরেও স্বাভাবিক কিছু কথা বলতে পারছেন না, কিছু প্রশংসাও করবেন না, তাহলে আপনি মরুন। এরপরেও যদি আপনি মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়ের প্রশংসা এবং তৃণমূল কংগ্রেসের সরকারের প্রশংসা করতে পারেন, এরপর একটা প্রশংসা যদি মুখ দিয়ে না হয়, তাহলে আপনার মুখ দর্শন করাটাও পাপ। हम डरते नहीं, हम मरने के लिए तैयार है। जो डरते हैं वो मरते हैं, और जो लड़ते हैं वो जीतते हैं। हम करेंगे, लड़ेंगे, जीतेंगे।